আমরা এবার জেনে নেব শান্তিপুরে ভাঙা রাসের এই রায় রাজার আবিষ্কার বা রায় রাজার ইতিহাস, বা শান্তিপুরের রাসের সাথে কি করে রায় রাজা জড়িত হলো। তো এটা সব থেকে ভালো আমাদের বলতে পারবেন বড় গোস্বামী বাড়ি থেকেই মেনলি আমাদের শান্তিপুরের রাসের সূচনা বলা যায়। তো বড় গোস্বামী বাড়ি একজন সদস্য রয়েছেন আমাদের সাথে। তো আপনার নামটা? আমার নাম অদ্রিক গোস্বামী, আমি বড় গোস্বামী বাড়িরই সদস্য। আচ্ছা, আপনাদের কাছে আমাদের দর্শক বন্ধুরা জানতে চাইছে যে এই রায় রাজার রায় কেন রাজা হলো। হ্যাঁ, এটা বহু প্রাচীন। শান্তিপুরের রাস প্রায় 350 থেকে 400 বছরের কাছাকাছি প্রাচীন। প্রথম কথা, শান্তিপুরে যখন প্রথম রাস সৃষ্টি হয়, অর্থাৎ রাধারমণের ভাঙা রাসের মাধ্যমে যে বড় গোস্বামী বাড়ির দ্বারা সৃষ্টি হয় শান্তিপুরের শোভাযাত্রার ভাঙা রাসের, প্রাথমিক পর্যায়ে রায় রাজা ছিল না। তখন নর্মাল সং, ঢাক, কীর্তন, হাওদা এসব মিলিয়ে যেমন শোভাযাত্রা বেরোয় সেরকম বেরোতো। কিন্তু এরপর নবদ্বীপে শাক্ত রাসের প্রচলন হয়। রাজা কৃষ্ণচন্দ্রের তত্ত্বাবধানে নবদ্বীপের শাক্ত রাস আস্তে আস্তে নদিয়া জেলা এবং গোটা বাংলায় প্রভাব বিস্তার শুরু করে। কারণ রাস বৈষ্ণবদের উৎসব, তাতে শাক্ত দেবদেবীর পুজো, এক অদ্ভুত কম্বিনেশন বাংলার মানুষকে নাড়া দিতে শুরু করে। আর এমনি বাংলা প্রকৃতভাবেই শাক্ত ক্ষেত্র, দেবদেবীর একটা প্রভাব, দেবীদের একটা আলাদা প্রভাব রয়েছে। মানুষ উৎসাহ পেতে শুরু করে, মানুষ উদ্দীপনা পেতে শুরু করে নবদ্বীপের রাসকে নিয়ে। এই দৃশ্যটা শান্তিপুরের মানুষজনকে কিছুটা হলেও বেদনা দেয় যে শান্তিপুরের রাস শুরু হলো অথচ নবদ্বীপের রাস কেন পপুলার হলো, বিভিন্ন কারণে হচ্ছে। তখন শান্তিপুরের মানুষরা ভাবলেন যে শান্তিপুরে মানুষকে আবার কীভাবে ফেরানো যায়। তখন তারা আবার শাস্ত্র ঘাটা শুরু করলেন। এমনিতে আমরা জানি যে ভাগবত পুরাণ হচ্ছে বৈষ্ণবদের বেদ গ্রন্থ, মূল গ্রন্থ। ভাগবতকে ফলো করে গোটা বাংলার গৌড়ীয় বৈষ্ণবরা। তখন বড় গোস্বামী বাড়ির পূর্বপুরুষেরা দেখলেন যে এই রাসকে যদি পুনরায় আবার চলতি ভাষায় পপুলার করতে হয়, মানুষের মনে আবার জায়গা করতে হয়, তাহলে একটা পন্থা হচ্ছে যে কোনোভাবে শাক্ত বা শক্তি বা দেবীর কিছু একটা কনসেপ্ট আবার ফিরিয়ে আনতে হবে রাসে। শক্তি রাস না হলেও আনতে হবে। তখন তারা দেখেন যে ভাগবত পুরাণ অনুযায়ী কোনো এক সময় যখন কৃষ্ণ অন্তর্হিত হন সেটা রাসমঞ্চ থেকে, তখন তাৎক্ষণিকভাবে রাস অনুষ্ঠানটাকে কন্টিনিউ করার জন্য, যাতে রাস একদম নষ্ট হয়ে না যায়, রাইকেই রাজা হিসেবে সাজানো হয়েছিল। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমাদের দাপরে যে রাস লীলা করেছেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে, সেখানে রাস ভেঙে গিয়ে কৃষ্ণ রাস মঞ্চ সেরে চলে এসেছিলেন। সেই ঘটনাটাই রাস ভেঙে যায়, সেখান থেকেই ভাঙা রাসের উৎপত্তি। তারপরে অদ্বৈত আচার্য আমাদের, তিনি শিবের মিলিত অবতার, তিনি বলেন কলিতে রাস দেখাবেন। এইভাবে শান্তিপুরের রাস শুরু, এখান থেকে শান্তিপুরের ভাঙা রাস শুরুর ইতিহাস। কিন্তু এইখানেই কানেকশানটা রায় রাজা, যেহেতু কৃষ্ণ রাসমঞ্চ ছেড়ে চলে এলো, তাহলে সেই যে স্থানটা ফাঁকা হয়ে গেল, সেই স্থানটা পূরণ করবে কি? রাস তো বন্ধ হওয়া যাবে না। তখন তারা ডিসিশন নিয়েছিলেন যে রায় অর্থাৎ রাধিকাকে আপাততভাবে রাজা করে সেই রাসটা কন্টিনিউ। একটা মেয়ের মধ্যে বা যাকে আমরা রায়রাজ হিসাবে নির্বাচন করছেন, তার মধ্যে কি কি গুণাবলী আপনারা দেখেন বিশেষত? এক্স্যাক্টলি বলতে গেলে 3-4টে বেসিক পয়েন্ট আছে। সাধারণত দেখা হয় যে মূলত সে তার পারিবারিকভাবে শুদ্ধ কিনা, শুদ্ধাচারে তিনি আছেন কিনা, বা তিনি অতক্ষণ যে কন্টিনিউশনে থাকবেন সেটাকে মেনে চলতে পারবেন কিনা। সাধারণত গোস্বামী বাড়িগুলির ক্ষেত্রে ব্রাহ্মণ কিনা দেখা হয়। আচ্ছা, তারপরে তার পিতৃমাতৃ পরিচয় কুলে সঠিকভাবে তারা সেটাকে কন্টিনিউ করেছেন, মানে ব্রাহ্মণের যে নিয়ম টিয়ম রয়েছে সদাচারভাবে থেকেছেন কিনা, এবং অবশ্যই দেবদ্বিজে ভক্তি আছে কিনা। এছাড়াও তার ক্ষেত্রে বিশেষ যে নিয়মটা বলছিলাম যে বয়সটা বিশাল বড় ফ্যাক্টর। সাধারণত 12 বছরের কম হওয়াটাকে প্রেফারেন্স দেওয়া হয়। তারপরে হচ্ছে অরজস্বালা হতে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো মূল চয়েসে থাকে। তবে ম্যাটার অফ দ্যাট আমি বলছি আজও অত কঠোরভাবে সবাই মেনটেন করতে পারে না। অনেক বিগ্রহ বাড়িতে এগুলো কন্টিনিউ হয়ও না। সাধারণত ব্রাহ্মণত্বের বিষয়টা লুক ম্যাটার করে যায়। তো আমি বারবার বলছি লুক ম্যাটার কিছুটা করে। অবশ্যই আপনি আপনার ইষ্টদেবের সামনে রাধিকা হিসেবে যাকে ডেপিক্ট করতে চাইছেন, তার রূপ রাধিকা রূপের কাছাকাছি না হলেও, মানে 0%-0%-এরও যদি কিছু কাছাকাছি হয় হোক, সেটার প্রেফারেন্স পাওয়া উচিত। কিন্তু সর্বোপরি তার ব্যবহার, তার পারিবারিক শিক্ষা, তার সদাচার, তার ঠাকুরের প্রতি ভক্তি, এগুলো গোটাটা মিলিয়ে তার বয়স, তবেই একজনকে চুজ করে। দ্বিতীয় প্রশ্ন, এই যে রাস চলে, এই রাস চলাকালীন যে মেয়েটিকে আপনারা রায়রাজ হিসাবে নির্বাচন করলেন,
তাকে ওই কদিন কোনো কি নিয়ম পালন করতে হয়? হ্যাঁ, সেই নিয়মটা সম্পর্কে নিয়মটা জানতে হচ্ছে চাইছি। মূলত যাকে আমরা রায়রাজা হিসেবে ঠিক করি তাকে আগে আমরা অন্তত রাসের আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। রাসের কয়েকদিন অন্তত 2-3 দিন ধরে সে যেন নিরামিষ ভোজন করে। তারপরে হচ্ছে আগের দিন যেদিন রায়রাজা হবে অর্থাৎ সেকেন্ড রাস আমাদের ভাষায়, দ্বিতীয় রাসে সে যেন মোটামুটি ভূমিসান্ন গ্রহণ করে বা ফল খেয়ে থাকে। এই ধরনের নিয়ম থাকে। দিনের দিন উপবাসে থাকতে হয় পুজোর দিন, মানে যেদিনকে রায় রাজা সাজবে। আগের দিন যদি কেউ ফল খেয়ে না থাকতে পারে, সাধারণত যে মন্দিরের রায় রাজা হয় সেই সব বাড়িতে অন্নপ্রসাদ ইষ্টদেবের যার সামনে থাকবে সেই প্রসাদ যেন গ্রহণ করে, এই বিষয়টা। আচ্ছা, এবার আমার দর্শক বন্ধুদের আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমার। রায়রাজার সাজসজ্জা অলংকার এগুলো কি বড় গোস্বামীর বাড়ি থেকেই প্রোভাইড করা হয়, মানে যে গোস্বামীর বাড়িতে তারা সাজছে, নাকি তারা নিজস্ব মানে নিয়ে না, এটা একটা মিক্সচার হয়। একদম ছোটবেলায় আমি শুনেছি যে আমাদের প্রচুর গয়না টয়না ছিল, গোটাটা আমরা যেটা দিতাম সেটা সাজানো হতো। কিন্তু কি কালের নিয়মে দেখুন কিছু গয়না হারিয়ে গেছে, বহুবার আমাদের মন্দিরে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, তার ফলে মূল সে গয়নাগুলো সত্যি এখন লস্ট হয়ে গেছে। কিছুটা আমাদের এখনো আছে, কিছুটা আমরা দিই, আর কিছুটা ওনারাও নিয়ে আসেন, দিয়ে মিক্সচার করে হয়। এই হচ্ছে। আর আমার দর্শক বন্ধুদের কাছে আর একটা আবদার, তোমরা যদি শান্তিপুরের ইতিহাস সম্পর্কে আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব আমার মতো করে শান্তিপুরের ইতিহাসকে তোমাদের সামনে তুলে ধরার। অসংখ্য ধন্যবাদ, টাটা।